ঠিক 5 দিন আগে এই করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ট্রাই নেশন সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। আর তার ঠিক 5 দিন পর এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ওই করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে তাদের ক্যাম্পেইনটা শুরু করলো। আর এই দিনের ম্যাচটা দেখতে দেখতে আমার ওই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানেও মুখোমুখি হয়েছিল ওই পাকিস্তান আর নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওই দিনের ম্যাচটায় ঠিক যে ভঙ্গিমায় যে ম্যানারে নিজেদের আর কি মানে স্কোরটাকে প্রথমে ব্যাটিং করে 300+ নিয়ে গেছিলো ওই গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য, এই দিনও দেখলাম অলমোস্ট ওই একই প্রায় ঘটনা ঘটলো। আর তারপর পাকিস্তান রান চেস করতে নেমে ওই মানে ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে যেভাবে আর কি যে ভঙ্গিমায় তারা নিজেদের ব্যাটারদের উইকেটগুলো ছুড়ে দিয়ে এসেছিল, এই দিনও দেখলাম অলমোস্ট ওই প্রায় সেম ঘটনাই ঘটলো। ওই দিনের ম্যাচটাও পাকিস্তান যে রানের ব্যবধানে হেরেছিল, এই দিনের হারের ব্যবধানটাও ছিল তার খুবই কাছাকাছি। খুবই কাকতালীয় একটা ঘটনা বলাই বাহুল্য। তো যাই হোক, এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মানে টস জিতেছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান, জিতে তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলিয়ং আর ডেভন কনওয়ে শুরুটা কিন্তু ভালোই করেছিল। তাদের ওপেনিং জুটিতে 37 রান উঠেও গেছিল, কিন্তু অষ্টম ওভারে আবরার আহমেদের একটা চমৎকার গুগলিতে ওই জায়গায় বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ডেভন কনওয়ে। 10 রান করে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 37। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারেই নাসিম শাহ একদম প্রথম বলেই তিনি তুলে নেন ওই তুখোর ফর্মে থাকা কেন উইলিয়ামসনের উইকেটটা। মাত্র 1 রান করেই উইলিয়ামসন ওই আউটসাইডে হয়ে মানে উইকেট কিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় 2 উইকেটে 40। আর এরপর থার্ড উইকেটে ওই ড্যারিয়েল মিচেল আর উইলিয়ংয়ের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল 33 রানে, কিন্তু ড্যারিয়েল মিচেল ওই জায়গায় খুব বেশিক্ষণ টিকলেন না। ওই হারিস রফের একটা শর্ট পিচ ডেলিভারিতে তিনি পুল করতে গিয়ে মানে টাইমিংটা ঠিক মতো না হওয়ায় ওই জায়গায় মিড অন ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি ওই 10 রান করেই প্যাভিলিয়নে ফেরত যান। নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় তখন 3 উইকেটে 73। মাত্র 17 ওভারের মধ্যেই 3টা উইকেট খুইয়ে বেশ তখন প্রবল চাপে পড়ে গেছিল নিউজিল্যান্ড, আর ম্যাচে তখন পুরোপুরি ফেভারিট পাকিস্তান। কিন্তু এই জায়গায় চতুর্থ উইকেটে ওই মানে ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া উইলিয়ং আর ক্রিজে নতুন আসা ওই টম লেথমের মধ্যে একটা 100 পার্টনারশিপ গড়ে ওঠে, মানে যে পার্টনারশিপটার উপর ভর করে নিউজিল্যান্ড এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করে। ওই থার্ড উইকেটটা যে ওভারে পড়লো তার ঠিক 2 বল পরেই উইলিয়ং নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন। এরপর 20 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরটা ছিল 3 উইকেটে 93। 30 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল 3 উইকেটে 148। তখন এই দুই ব্যাটার ওই ইনিংস বিপর্যয় সামলে ওই মেরামতির কাজটা কিন্তু খুব ভালোভাবে তখন করেই দিয়েছিলেন। আর তারপর উইলিয়ং নিজের ওই জায়গায় সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। চমৎকার একটা ইনিংস তিনি এদিন ডেলিভার করেছেন। আর তারপর টম লেথমও নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন, কিন্তু 38 নম্বর ওভারে ওই মানে উইলিয়ং একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। তখন মানে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় ওই 4 উইকেটে 191। আর এই দুই ব্যাটারের মধ্যে 118 রানের পার্টনারশিপটা ভেঙে যায়। আর এরপর মানে ক্রিজে আসেন গ্লেন ফিলিপস। তো ওই জায়গায় নিউজিল্যান্ডের স্কোরটা ছিল 40 ওভার শেষেও 4 উইকেটে 207। তখনও মোটামুটি সব কিছু কিন্তু ঠিকঠাকই ছিল, পাকিস্তানের হাতে ম্যাচের গ্রিপটা কিন্তু ছিল বলাই যায়। কিন্তু এরপর বলতে গেলে এই স্লগ ওভার বা ডেথ ওভারে, পার্টিকুলারলি লাস্ট 7 ওভারে নিউজিল্যান্ডের ওই গ্লেন ফিলিপস একেবারে ওলট পালট করে দিল পাকিস্তানের বোলারদেরকে। আর অপর দিক থেকে ওই টম লেথামও তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে গেছেন। তো টম লেথামও এই দিন ওই উইলিয়াংয়ের মতোই নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন। দুর্দান্ত একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন। আর অপরদিকে গ্লেন ফিলিপস তিনি তো একেবারে বিস্ট মোডে ব্যাটিং করেছেন ওই পার্টিকুলারলি লাস্ট 6 বা 7 ওভারে। লাস্ট 7 ওভারে নিউজিল্যান্ড কত রান তুলেছে জানেন? 96 রান। লাস্ট 6 ওভারের হিসাবটা করলে দাঁড়ায় 80 রান। আর এর মূল ক্রেডিটটাই হচ্ছে ওই গ্লেন ফিলিপসের। মানে চমৎকার একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন 61 রানের। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 156+। এরপর গ্লেন ফিলিপসকে আউট করেছিলেন হ্যারিস রফ ঠিকই, কিন্তু তখন তিনি পাকিস্তানের যা সর্বনাশ করার অলরেডি করেই দিয়েছেন। তখন ইনিংস শেষ হতে মাত্র আর 2 বল মতো বাকি ছিল। তো যাই হোক, এরপর নিউজিল্যান্ড ওই 5 উইকেট হারিয়ে তাদের রানটাকে নিয়ে গেল 320-তে। এরপর 321 রান চেস করতে নেমে পাকিস্তান কিন্তু শুরুতেই একটা ধাক্কা খেয়েছিল। তাদের রেগুলার ওপেনার ফখর জামানকে তারা ওপেনিংয়ে এদিন পায়নি। ওই ফিল্ডিং করতে গিয়ে একটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, চোট পেয়েছিলেন বলে, সেই কারণে তার মানে সেবা শুশ্রূষা নিতে একটু সময় লাগছিল বলে ওই জন্য ওপেনিং পেয়ারটা এদিন বদলে গেছিল। বাবর আজমের সাথে ওপেন করতে এসেছিলেন সাওয়াদ সাকিল। তো এই দুজন মানে একেবারেই আর কি মন পছন্দভাবে নিজেদের ইনিংসটাকে শুরু করতে পারলেন না। 320 রান মানে তারা করতে নেমে যেভাবে আর কি যে অ্যাপ্রোচে খেলা লাগে একেবারে ন্যূনতম ছিটে ফোটা সেই কাজটুকু তারা করছিলেন না। মনে হচ্ছিল যেন পাকিস্তানের ওপেনারদের বা ব্যাটারদের মানে রান চেস করার কোনো রকম ইচ্ছাই নেই। তো সাওয়াদ সাকিল একেবারেই টাচে ছিলেন না। তিনি একটা ওই জায়গায় বড় শট খেলতে গেছিলেন স্টেপ আউট করে, কিন্তু একটা আউটসাইডেজ হয়ে ওই থার্ড ম্যানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান মাত্র 6 রান করে। এরপর পাকিস্তান তাদের মানে ইনিংসের প্রথম বাউন্ডারিটায় পায় 5ম ওভারে গিয়ে। ভাবুন, 320 চেস করতে গিয়ে 5ম ওভারে তারা তাদের প্রথম বাউন্ডারি পাচ্ছে। এরপর 10 ওভারের মধ্যে মানে তারা একেবারেই আর কি সেভাবে বাউন্ডারির দেখা পায়নি। মানে ওই জায়গায় নিউজিল্যান্ডের ফিল্ডারদেরও ক্রেডিট দিতে হবে, তারা নিশ্চিত তার 4 থেকে 5টা বাউন্ডারি ওই জায়গায় সেভ করে দিয়েছেন তাদের দুর্ধর্ষ ফিল্ডিং দিয়ে। তো এরপর 3 নম্বরে পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান ব্যাটিং করতে এসেছিলেন ওই ফখর জামানের ইনজুরির জন্য। আর পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কাটা খেলো ওই প্রথম পাওয়ার প্লের একদম লাস্ট বলে রিজওয়ান যখন নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন।
ওই জায়গায় মূল ক্রেডিটটাই ছিল ওই পয়েন্টে ফিল্ডিং করা গ্লেন ফিলিপসের, একটা চমৎকার অসাধারণ একেবারে মানে শূন্যে একেবারে বাজ পাখির মতো ঝাঁপিয়ে তিনি যেভাবে বাঁ হাত দিয়ে ক্যাচটা লুফে নিয়েছেন। ইভেন ওটা যদি ক্যাচ অফ দ্য টুর্নামেন্টে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে এতটুকু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো ওই জায়গায় রিজওয়ান মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফেরত গেছিলেন। পাকিস্তানের স্কোরটা তখন হয়ে গেছিল এই 10 ওভারে 2 উইকেটে 22। এরপর আর কি বলতে গেলে ওই মানে ফখর জামান ক্রিজে এসেছিলেন, কিন্তু ফখর জামান ইনিংসের শুরু থেকে একেবারে কমফর্টেবল লাগছিল না তাকে। আর অপরদিকে বাবর আজম, তার কথা আর কি বলবো, মানে 300+ রান চেস করতে নেমে একজন ওপেনারে মানে যে আর কি গতিতে আর কি রান তোলার কথা, মানে তার ন্যূনতম ছিটে ফোটাটুকু বাবর আজম এদিন করছিলেন না। মানে ও বরং প্রচুর ডট বল খেলে তিনি নিজের উপর চাপ বাড়াচ্ছিলেন, দলের উপরও চাপটা বাড়িয়ে যাচ্ছিলেন। অ্যাট দ্য সেম টাইম 20 ওভার শেষে পাকিস্তানের স্কোরটা ছিল ওই 65 বা 66 মতো। কিন্তু এর ঠিক মানে ভেরি নেক্সট ওভারই ওই 21 নম্বর ওভারই পাকিস্তান আরও বড় ধাক্কাটা খেলো যখন ফখর জামান নিজের উইকেটটা ওই জায়গায় হারিয়ে আসেন। তো 24টা রান তিনি করেছিলেন ঠিকই, কিন্তু খুব একটা কার্যকরী ছিল না বলাই চলে। এরপর আর কি ক্রিজে এসেছিলেন ওই সালমান আলী আগা। তো সালমান আলী আগা আর বাবর আজমের মধ্যে একটা 58 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। সালমান আলী আগা কিন্তু ওই জায়গায় নিজের মতো করে বেশ ভালো মতোই চেষ্টা করছিলেন। ওই জায়গায় ব্যাটিং করতে এসে তিনি কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি ক্লিয়ার করে ওই নিউজিল্যান্ডের বোলারদের উপর বেশ মানে চাপ ক্রিয়েট করে যাচ্ছিলেন। আর অপরদিকে বাবর আজমও তাকে দেখে আর কি কিছুটা ইন্সপায়ার হয়ে তিনিও তখন শট খেলা শুরু করেছিলেন। এরপর 30 ওভার শেষে পাকিস্তানের স্কোরটা হয়ে গেছিল 3 উইকেটে 124। তখনও কিন্তু ওই লাস্ট 20 ওভারে পাকিস্তানের প্রয়োজন 197 রান, মানে তখন টি20 মেজাজেই ব্যাটিং করে তাদের ওই জায়গায় বাকি রানটা তুলতে হবে এইরকম একটা অবস্থা। তখন ওই জায়গায় বড় শট খেলতেই হতো। তো সালমান আলী আখা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ওই জায়গায় ছুড়ে দিয়ে আসেন। 42টা রান তিনি করেছেন 28 বল খেলে। এরপর বাবর আজম আর খুশদিল শাহর মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই 25 রানের মতো। আর তার মাঝে বাবর আজম নিজের 50টাও কমপ্লিট করেছিলেন 81 বল খেলে। ভাবুন এই 320 চেস করতে নেমে 81 বলে তিনি নিজের 50টা কমপ্লিট করেছেন। আর এরপর তিনি একটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু সেটা পাকিস্তানের টিমের জন্য আর যথেষ্ট মানে গুড এনাফ ছিল না। তো ওই জায়গায় বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খোয়ান। 90 বলে 64 রান তিনি করেছেন। পাকিস্তানের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 6 উইকেটে 153। এরপর সপ্তম উইকেটে ওই শাহিন শাহ আফ্রিদি আর ওই খুশদিল শাহর মধ্যে একটা 47 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। পার্টিকুলারলি খুশদিল শাহ এই দিনই তাকে দেখে মনে হচ্ছিল একমাত্র যে তিনি 320+ রানটা আর কি চেস করতে নেমে যেভাবে ব্যাটিং করতে হয়, যে অ্যাপ্রোচে খেলতে হয় সেইভাবেই তিনি ব্যাটিংটা করছিলেন, ওই অনেকটা সালমান আলী আঘার মতোই। এরপর শাহিন আফ্রিদি একটা বড় শট খেলতে গিয়ে ওই লং অনে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তখন পাকিস্তানের স্কোরটা হয়ে যায় 7 উইকেটে 200। এরপর খুশদিল শাহ নাসিম শাহর মধ্যে একটা 29 রানের পার্টনারশিপ গড়ে উঠলেও কিন্তু ওই জায়গায় মানে খুশদিল শাহ নিজের আর কি উইকেটটা হারান বড় শট খেলতে গিয়ে। 49 বলে 69 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি খেলেছেন, কিন্তু অপর পাশ থেকে সেরকম কোনো সাপোর্ট না পাওয়া তার এই ইনিংসটা সেভাবে কোনো কাজেই লাগলো না। এরপর ওই হারিস রফ আর নাসিম শাহর মধ্যে একটা 31 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল নবম উইকেটে। হারিস রফও দেখলাম 3-3টা ছক্কা মেরে তিনি এদিন মানে 19টা রান করেছেন। অপরদিকে নাসিম শাহ বড় শট কিছু খেলেছেন। তো এরপর পাকিস্তান অল আউট হয়ে গেল ওই 260 রানেই। তখনও কিন্তু তাদের ইনিংসের 16টা বল বাকি ছিল। আর যার ফলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে গেল 60 রানের ব্যবধানে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ওই নিউজিল্যান্ডের ইনিংসের শেষ 10 ওভারে তারা কত তুলেছে জানেন? 113 রান, মাত্র 1 উইকেট খুইয়ে। ওটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা এই রানটা চেস করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা যেভাবে শুরু করেছিল ওই বাবর আজম আর ওই সাওয়াদ সাকিল বা পরে বাবর আজম আর রিজওয়ান যেভাবে যে স্লথ গতিতে ব্যাটিং করছিল ওটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা বাবর আজম এদিন 90 বলে 64 রান করেছেন ঠিকই, হাফ সেঞ্চুরি নক খেললেও তিনি ওই জায়গায় 52টা ডট বল খেলে ফেলেছেন। 320 রান চেস করতে গিয়ে কেউ যদি 52টা ডট বল খেলে ফেলে এটা কিন্তু কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন পাকিস্তানের সবচেয়ে বড় উইকেট তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা, মানে তার ওই ক্যাচটা যেভাবে ধরেছেন ওই গ্লেন ফিলিপস, মানে ওটা 100 বারের মধ্যে 99 বারই যে কোনো ফিল্ডারের পক্ষে ওটা ধরা সম্ভব নয়। গ্লেন ফিলিপস মানে অতিমানবীয় আর কি ফিল্ডিং করার জন্যই তিনি ওই জায়গায় ক্যাচটা পেয়েছিলেন। মানে ওই আর কি ক্যাচটা কিন্তু ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতেই পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই প্রথম ম্যাচে যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই পাকিস্তানের প্রথম 10 ওভারে মানে ওই প্রথম পাওয়ার প্লেতে তারা তুলেছে যে মাত্র 22টা রান 2 উইকেট খুইয়ে। মানে এই 320 চেস করতে নামে প্রথম 10টা ওভারেই, যেখানে কি ফিল্ডিং রেস্ট্রিকশনের জন্য এই মডার্ন ডে ক্রিকেটে ওইটাকে কাজে লাগিয়ে মানে সবাই নিজেদের রানের গতিটাকে বাড়িয়ে নিতে চায় প্রথম 10টা ওভারেই, সেখানে পাকিস্তান তুলেছে মাত্র 22টা রান, তাও আবার 2টা উইকেট খুইয়ে। তো ওইখানেই বলতে গেলে পাকিস্তান ম্যাচ থেকে অনেকটাই আর কি ছিটকে যায়, অনেকটাই তারা নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে পড়ে। সেই কারণে আর কি শেষের দিকে ব্যাটাররা চেষ্টা করলো আর ওইটাকে আর কি মানে পোষাতে পারেনি বা মেকআপ দিতে পারেনি। তো ওই পাকিস্তানের ওই প্রথম পাওয়ার প্লেতে মাত্র 22 রান তোলাটাকেই আমার মনে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই প্রথম ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।